দেখেন গাইজ কত সুন্দর ঝর্ণা। এত বড় ঝর্ণা আমি লাস্ট সিকিমে দেখেছিলাম, তবে এত কাছ থেকে না। অসাধারণ, রিয়েলি অ্যামেজিং। ওয়াও, মাশাআল্লাহ। কাশ্মীর প্রকৃতির আঁকা এক নিখুঁত ছবি। আর আজ আমরা পেহেলগামে আমাদের দ্বিতীয় দিন শুরু করতে যাচ্ছি। এই দ্বিতীয় দিনে আমরা কাশ্মীরের দুটি খুবই জনপ্রিয় পর্যটন স্থান আরু ভ্যালি ও বেতাব ভ্যালি ভ্রমণে আপনাদেরও সঙ্গে করে নেব। তামান্না আর আরোয়াকে নিয়ে এই সফরটা শুধু একটি ভ্রমণ নয়, আমাদের জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে। তো চলুন শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ফ্রম কাশ্মীর পেহেলগাম। সো আমরা আজকে পেহেলগামে আছি, কিন্তু দুর্ভাগ্যবশত এখন সকালবেলা এখনই বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। সো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে বৃষ্টিতে মানুষ দাঁড়িয়ে আছে। আমাদের হোটেলের যারা মানুষ আছে সবাই এখানে দাঁড়িয়ে আছে। সো আমরা গতকালকেও আসলে বৃষ্টি পেয়েছি। গতকালকে যখন আসলাম তখনও বৃষ্টি ছিল, তারপর গিয়ে ছাতা কিনে আনলাম এবং রেইনকোট কিনলাম তারপর 1-1.5 ঘন্টা পর আবার বৃষ্টি থেমে গিয়েছে। দেন আমরা আবার ছাতা হোটেলে রেখে গিয়ে তারপরে ঘোরাঘুরি করেছি। কিন্তু আজকে একদম সকালে ওঠার পরই বৃষ্টি, আর সেই সাথে বৃষ্টির সাথে ঠান্ডা তো আছেই। তো আমরা আজকে ভেবেছিলাম আসলে মিনি সুইজারল্যান্ড যাব। এখন 8:49 বাজে, আর সেই সাথে এখন তাপমাত্রা হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস। সো 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেহেলগামের জন্য নর্মাল, কিন্তু প্রবলেমটা হচ্ছে বৃষ্টি। তারপরেও এখন আর বসে থাকবো না, আমরা রেইনকোট এবং ছাতা ব্যবহার করে চলে যাব নাস্তা খেতে। প্রথমে ব্রেকফাস্ট খাবো, তারপর ব্রেকফাস্ট খাওয়া হলে তারপর ইনশাল্লাহ আমরা বের হয়ে যাব। যদি এরকম বৃষ্টি থাকে তাহলে আমরা প্রথমে বেতাব ভ্যালি, আরু ভ্যালি চলে যাব গাড়ি নিয়ে। তারপর হচ্ছে আসার পর আমরা মিনি সুইজারল্যান্ড যাব। আর যদি দেখি বৃষ্টি নাস্তা খেতে খেতে কিছুটা কমে যায়, তাহলে আমরা ইনশাল্লাহ হচ্ছে প্রথমে মিনি সুইজারল্যান্ড যাব ঘোড়ায় চড়ে, তারপরে ইনশাল্লাহ আমরা বেতাব ভ্যালি, আরু ভ্যালি যাব। দেখুন ভেড়ার পাল। সো এই যে তামান্না, আরোয়া, আসো আমো। হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি। দেখুন মানুষ আসলে বৃষ্টির মধ্যেও এনজয় কিন্তু করছে, কারণ হচ্ছে সবাই আসলে এত প্ল্যানিং করে, এত কষ্ট করে, এত দূর থেকে এসেছে। তারপরে কিন্তু দেখুন বৃষ্টিতে ভিজে ভিজে অনেকেই ছবি তুলছে, ফটো ক্যাপচার করছে। তার কারণ হচ্ছে সবাই তো আসলে লিমিটেড টাইম নিয়ে এখানে আসে, তাই না? তারপর আসলে সময় মেনটেন করাটা অনেক মুশকিল হয়ে যায়। পরে যদি সময় না থাকে তাহলে ঘোরাটাও ভেস্তে যাবে, তারপরে হচ্ছে মেমোরি ক্যাপচার্সও ভেস্তে যাবে, আর সেই সাথে হচ্ছে সময়ও চলে যাবে। ফিরে তো যেতেই হবে, কারণ কেউ হয়তো বা ফ্লাইট শিডিউল করেছে সে যে কবে সে যাবে, ফিরে যাবে। আবার কেউ হয়তো বা অফিস থেকে ছুটি নিয়ে এসেছে 2 দিনের, তাই না, যারা ইন্ডিয়ান লোকাল। সো এই জন্য আসলে যদিও বৃষ্টি আছে, কিন্তু তারপরেও সবাই কিন্তু যার যার মতো করে ঘুরে বেড়ায়। আমরা ইচ্ছে করে একটা ছাতা আনছি যাতে ধরতে কষ্ট কম হয়, আবার ব্যাগেও জায়গা হচ্ছিল না। কিন্তু এখন আসলে দেখতেছি এক ছাতা এনে বিপদে পড়ে গেছি। আসলে কিছু করারও ছিল না, কারণ ব্যাগের মধ্যে জায়গা হচ্ছিল না। ছাতা 2টা ক্যারিও তো করতে হবে, তাই না? এখানে আপাতত একটু দাঁড়াই, চলেই তো আসছিল রেস্টুরেন্টে। এই যে একটা রেস্টুরেন্ট আছে, এই যে কোহিনুর। দেখি এখানে ধোসা আছে কিনা। আমরা প্ল্যান করেছি যে ধোসা খাবো। এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, দেখি। আমার মনে হয় না এখানে ধোসা আছে। ধোসা মিলেগা ভাইয়া? বৃষ্টিতে ভিজে ভিজে আমরা নাস্তা খেতে চলে আসছি এখানে একটা ধোসার শপে। শুধু ধোসা না, এখানে আরও অন্যান্য সব কিছুই পাওয়া যায়। সকালে বিকেলে নাস্তা পাওয়া যায় পুনাম রেস্টুরেন্ট নামে। এই যে আরও বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসছে। আর কি খাবা? ধোসা, প্লেন ধোসা, মশলা ধোসা, অনিয়ন ধোসা,
অনিয়ন মশলা ধোসা, ফ্যামিলি মশলা ধোসা, বিভিন্ন রকমের ধোসা আছে। লাঞ্চ ডিনারও পাওয়া যায়, দামও সস্তা। প্লেন ধোসা হচ্ছে 100 রুপি, মশলা ধোসা হচ্ছে 120 রুপি। কাশ্মীরে এসে এই প্রথম মনে হয় কোনো রেস্টুরেন্টে এত কমে খাবার দেখলাম না, এর চাইতে কমে কোথাও পাইনি। সব জায়গায় অনেক বেশি বেশি দেখেছি। সো হোপফুলি ভালো হবে। আর বিশেষ করে গতকালকে রাতে যে ডিনারটা আমরা করেছিলাম সেই ডিনারটা একদমই ভালো ছিল না। এটা হচ্ছে এখানকার কী যেন নাম ছিল, এটা প্যারাডাইস না, হোটেল প্যারাডাইস অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল মানে আমাদের টেস্টের সাথে ভালো যায় নাই। আর সাথে যে রায়তার যেটা দিয়েছিল সেটা একটু নষ্টর মতো ছিল। এত বড় রেস্টুরেন্ট থেকে আসলে এমন রায়তা দিবে এটা আসলে ভাবতে পারিনি। সো আমরা আর সেখানে যাচ্ছি না যে কয়দিন পেহেলগাম আছি, যে কয়দিন কি আজকের দিনটা আছি, কালকের দিন কালকে আমরা দুপুরের পরে চলে যাব। সো আজকে বৃষ্টির এই অবস্থা, যদি বৃষ্টি থাকে বেশিক্ষণ তাহলে আমরা বৃষ্টির পরপরই গাড়ি দিয়ে চলে যাব ঘুরতে। আর আজকে যদি আর ঘোড়ায় চড়ে আমরা মিনি সুইজারল্যান্ড যেতে না পারি তাহলে ইনশাল্লাহ আগামীকালকে আমরা সকালবেলা মিনি সুইজারল্যান্ড ঘুরে আসার পরে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা করব। সো দেখি কি ঘটে আমাদের সাথে। তো এই যে আমাদের ধোসা চলে এসেছে, বিশাল বড় বড় ধোসা। এটা হচ্ছে প্লেন ধোসা, এটা হচ্ছে প্লেন ধোসা, আর এটা এই দুইটা হচ্ছে মশলা ধোসা। এবার খাই আমরা। সিঙ্গেল একটা তুলি, দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। খুবই ভালো, আলহামদুলিল্লাহ। এয়ারপোর্টে যেটা খেয়েছিলাম দিল্লি এয়ারপোর্টে, ওটার চাইতে স্বাদ ভালো না? মজা আছে। এই যে সবজি দেখা যাচ্ছে, গাজর দেখা যাচ্ছে, আলু দেখা যাচ্ছে। আর এই ধোসাটার মধ্যে কিন্তু মশলা আছে, এই যে, বাট এটা কিন্তু একদম প্লেন ধোসা, এটার মধ্যে কিচ্ছু নাই, একদম ফাঁকা। খুবই মজা না, দাও না? কালকে রাত্রে আমরা এত বড় রেস্টুরেন্ট না খেয়ে এটাতে খাওয়া দরকার আছে। বৃষ্টি এখনো কমে নাই, আমাদের ব্রেকফাস্ট করা শেষ হয়ে গেছে, কিন্তু বৃষ্টি আগে যেমন ছিল ঠিক তেমনই আছে, এখনো বাইরে বৃষ্টি পড়ছে। তো মনে হচ্ছে আজকে সকালে আমাদের আসলে মনে হয় না যে মিনি সুইজারল্যান্ড যাওয়া হবে। আমরা দেখি দুপুরের পরে যদি বৃষ্টি কমে বা কিছুক্ষণ পর যদি বৃষ্টি কমে তাহলে আমরা ইনশাল্লাহ আরু ভ্যালি এবং বেতাব ভ্যালির জন্য গাড়ি ঠিক করে তারপরে সেগুলো ঘুরতে যাব। আর যদি বৃষ্টি আজকে নাই কমে তাহলে তো কিছু করার নেই, আগামীকালকে ঘুরতে হবে আরও সময় বাড়িয়ে। শ্রীনগর গিয়ে আমরা থাকতে পারবো না, শ্রীনগর একদম রাতে চলে যেতে হবে আর কি, রাতে গিয়ে কোনো হোটেলে থাকতে হবে। আর কালকে যেটা ভেবেছিলাম যে সকাল সকাল শ্রীনগর চলে যাব সেটা হয়তো আর হবে না। আসলে কাশ্মীরে আসলে আপনার এরকম হওয়াটাই স্বাভাবিক, এটা নিয়ে আসলে অরিড হওয়ার কিছু নাই। এই মন মানসিকতা নিয়ে আসতেই হবে যে এখানকার ওয়েদার কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে, যে কোনো সময় চেঞ্জ হতে পারে। তো দেখা যাক কী হয় আমাদের কপাল। আকাশ এখনও মেঘে ভরপুর, মনে হয় না যে খুব সহজে বৃষ্টি কমবে। এই দুইজনের সাথে একটু কথা বলেছিলাম, ওনারা বললো যে ভাই আকাশের যে অবস্থা মনে হচ্ছে না আজকে দুপুরের আগে বৃষ্টি কমবে। তো এখন আর কী করার, আমরা আমাদের হোটেলের নিচে যাই। আমাদের হোটেল হচ্ছে এই দিকে, ওই পাশে, হোটেল হিল ভিউ। তো আমরা এখন আমাদের হোটেলে যাব, হোটেলে গিয়ে হোটেলের নিচে অবস্থান করব কিছুক্ষণ, তারপরে যদি বৃষ্টি কমে দেন ইনশাল্লাহ আমরা ঘোরার প্ল্যানটা করব। আপাতত ঘোরার প্ল্যান বন্ধ রাখছি। ভিজতে ভিজতে আবার হোটেলে চলে আসলাম। ভিজতে ভিজতে বলা যায় না, কারণ রেইনকোট ছিল, ছাতা ছিল, ভিজি নেই খুব বেশি একটা।
এখন হোটেলে একটু রেস্ট করি, কারণ কিছু করার নেই আসলে, ওয়েদারের সাথে তো আর আমাদের হাত নেই, এটা আসলে নসিবের বিষয়। আর এই সমস্ত এরিয়াতে আসলে একটু আগেই বলেছি যে মেন্টালি প্রিপেয়ার থাকতে হয়, যে কোনো সময় আসলে এই ধরনের মানে বৈরী আবহাওয়ার তৈরি হতে পারে। তো যাই হোক, এখন আমরা একটু রেস্ট করি হোটেলে, আমরা অপেক্ষা করি যে কোনো সময় ওয়েদার ঠিক হলেই আমরা বের হয়ে যাব। যদি ঘোড়ায় আজকে চড়তে নাও পারি তাহলে গাড়ি নিয়ে নিব, গাড়ি নিয়ে আমরা আরও ভ্যালি এবং বেতাব ভ্যালি ঘুরতে যাব। আগামীকাল সকালে যদি ওয়েদার ভালো থাকে তাহলে আবার মিনি সুইজারল্যান্ডে যাব। তো সঙ্গেই থাকুন, যা হচ্ছে সারাটা দিন আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করতে থাকবো। আর বাই দ্য ওয়ে, এখনও যারা আমাদের ভিডিওটিতে একটি লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের জন্য এরকম দুর্দান্ত সব ইনফরমেটিভ ট্রাভেল ব্লগ এবং আমার লাইফস্টাইল ব্লগ আসতে যাচ্ছে। আরও নিত্য নতুন আমার সকল পার্সোনাল লাইফস্টাইলের ব্লগগুলো পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে আহ্বান জানাচ্ছি। সকাল 7টা থেকে ওঠার পর থেকেই যে বৃষ্টি দেখছি, সেই বৃষ্টি এখনও চলছে। এই দেখুন, এখনও বৃষ্টি হচ্ছে, তারপরও মানুষ বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমরা আর ঘোরায় যেতে পারলাম না মিনি সুইজারল্যান্ডে। তবে আমরা এখন বের হয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা একটা গাড়ি নিয়ে বেতাব ভ্যালি এবং আরও ভ্যালির দিকে যাব। এখন বৃষ্টি থাকুক আর না থাকুক, আমরা লাঞ্চ করতে করতে যদি বৃষ্টি কমে তারপরেও আমরা যাব, আর যদি বৃষ্টি না কমে তারপরেও আমরা যাব। ছাতা নিয়ে নিচ্ছি সাথে 2টা, যাতে করে আমরা ছাতা দিয়ে হলেও অন্তপক্ষে ঘুরে আসতে পারি। সো আমরা হোটেল থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে এসেছি, নিয়েছি হচ্ছে একটা শিক কাবাব আর আরেকটা হচ্ছে কাবাব কান্তি, আর সাথে নিয়েছি তাওয়া রুটি, সেই সাথে সালাদ, নিজে আরও রান্না। একটু খেয়ে দেখি কেমন লাগে। না তেমন না, খুবই মজা আরো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটা ট্যাক্সি রেন্টে নেব, রেন্ট নিয়ে ঘুরবো ইনশাআল্লাহ। এখানে একটা ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড দেখতে পাচ্ছি, এখানে যাই গিয়ে দেখি আসলে আরও ভ্যালি এবং বেতাব ভ্যালির জন্য কত নেয়। এখানে বিভিন্ন প্রাইস আছে, আসলে আপনার যেই প্রাইসে প্রয়োজন মনে করবেন সেটা আপনি নেবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড নাম্বার 2, এখানে আমরা যাব হচ্ছে আরু এবং বেতাব ভ্যালি। এটার জন্য আপনি যদি ক্রিস্টা নেন তাহলে হচ্ছে 2400, ইনোভা নিলে 2200, XYLO নিলে হচ্ছে 2100, তারপরে টাভেরা নিলে 2000, সুমো নিলে 1900, E2S নিলে 2050, তারপরে হচ্ছে ডিজায়ার নিলে, ইকো নিলে 1700, আর ভ্যান নিলে 1600। সো এখানে বিভিন্ন প্রাইস আছে, প্রাইস লিস্টটা আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, সেটা দেখেও আপনারা বুঝতে পারেন। আর এখানে হচ্ছে স্ট্যান্ড, এখান থেকে আপনারা চাইলে কিন্তু টিকিট কাটতে পারবেন। তো আমরা এইখান থেকে বুকিং করলাম, এখান থেকে বুকিং করার পরে আমাদেরকে এই গাড়িটা দিয়েছে, ইকো গাড়ি। আর আমাদের সাথে আছে ভাইয়া, আপনার নাম क्या है? कैसर अहमद मलिक। मलिक, सामने बैठो, ठीक है। कितना पॉइंट है सर? हाँ, आड़ू बेताब। आरो बेताब। हाँ, चंदनवाड़ी। चंदनवाड़ी नहीं चाहिए। इधर स्नो है। हाँ, चंदनवाड़ी में स्नो है ना? अच्छा, स्नो के लिए प्रिपरेशन भी नहीं है। चंदनवाड़ी जाबा तमन्ना? और आज टाइम भी ज़्यादा नहीं है, ऑलरेडी 2 बज के कितना है? अभी 2:30 पौने 3 बज गए। पौने 3 बज गई, सो टाइम भी नहीं है। সো আমরা আরও এবং বেতাবের জন্য গাড়ি নিয়ে নিলাম। আর চন্দনবাড়ি আসলে মূলত হচ্ছে হিন্দুদের একটা তীর্থযাত্রার জন্য স্পেশাল, যারা আসলে হিন্দু ধর্ম থেকে বিলং করছেন তাদের জন্য একটা স্পেশাল জায়গা হতে পারে। আর মুসলিমরাও যায়, আপনি চাইলে যেতে পারেন যদি আপনার ইচ্ছে হয়। আর সেখানে স্নো পাওয়া যায়। स्नो अभी मिलेगा भैया चंदनवाड़ी में? सब टाइम मिलते हैं ना? नहीं, इन्हीं महीने में मिलता है। हाँ, इवनिंग में मिलता है? इन्हीं महीने में मिलता है। इन्हीं महीने में मिलता है। अच्छा अच्छा, जून में तो खत्म हो गया। জুন, আচ্ছা আচ্ছা। তো আমরা দেখি আগে প্রথমে হচ্ছে আরও বেরিয়ে যাই, তারপরে সময় যদি মেলাতে পারি তাহলে ইনশাল্লাহ ট্রাই করবো আর কি, যেহেতু আসলাম। আর বেতাব ভ্যালি হচ্ছে, বেতাব ভ্যালি চন্দনবাড়ি একই রাস্তায়, তো
ড্রাইভার ভাইয়া বলছিল যে আপনারা চাইলে যেতে পারেন, সময় হয়ে যাওয়ার কথা। তো আগে যাই, দেখি যদি পসিবল হয় ইনশাল্লাহ যাবো, সঙ্গেই থাকুন। দেখুন কত সুন্দর। কাশ্মীর উপত্যকার সবচেয়ে মনোমুগ্ধকর স্থানগুলোর একটি পহেলগাম। এটি অনন্তনাগ জেলার অন্তর্গত একটি ছোট্ট শহর, কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য একে বড় করে তুলেছে পুরো বিশ্বের পর্যটকদের কাছে। লিডার নদীর ধারে অবস্থিত এই শহরটি শুধু পর্যটন নয়, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অমরনাথ যাত্রার গুরুত্বপূর্ণ বেস ক্যাম্প হিসেবেও পরিচিত। পেহেলগাম শহর থেকে আরু ভ্যালির পথে আমরা যখন এগিয়ে চলেছি, তখন রাস্তার দুই পাশে যেন এক অপরূপ দৃশ্যপট চলছিল। কখনো দেখা মিলল তুষারে ঢাকা পাহাড়ের উপত্যকা, আবার কোথাও নেমে এসেছে মেঘের ছায়া, কখনো কখনো টুপটাপ বৃষ্টি। আর রাস্তার পাশেই বয়ে চলেছে ঠান্ডা পাহাড়ি ঝর্ণার শব্দ, যেন প্রকৃতি গান গাইছে। পথে পেহেলগামের কিছু গ্রাম চোখে পড়ল, যেখানে মানুষের জীবনে এক অনাবিল শান্তি অনুভব করেছি। ছোট ছোট কাঠের ঘর, পশুপালনের দৃশ্য, আর চারপাশের গাছপালা আর সবুজে মোড়ানো পথ, সব কিছু এতটাই শান্তিপূর্ণ যে সময় যেন থেমে গিয়েছিল কিছুটা সময়ের জন্য। এত সুন্দর আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়াটা, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। শান্তি যেন এখানেই। সুবহানাল্লাহ। কি আর বলবো, নিজের অজান্তেই হারিয়ে যাচ্ছিলাম বারবার প্রকৃতির মাঝে। মুখ দিয়ে অটোমেটিক্যালি বের হয়ে যাচ্ছিল সুবহানাল্লাহ। রবের সুন্দর সৃষ্টি দেখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভ্রমণ জ্ঞান আহরণের জন্য করতে বলেছেন। আর এই ভ্রমণ আপনাকে রবের সৃষ্টির অপার সৌন্দর্য কতটা গভীর হতে পারে সেটা শেখাতে একদমই কৃপণতা করবে না। জানতে পারবেন অজানা অনেক কিছুই। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আসলে অটোমেটিক্যালি আপনার মন ভালো হয়ে যাবে। যত মন খারাপ নিয়ে আসেন, মন ভালো হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। পহেলগাম থেকে মাত্র 12 কিলোমিটার দূরের এই আরু ভ্যালি এক শান্ত ও চমৎকার জায়গা, যা মূলত ট্রেকারদেরকে অনেক বেশি আকর্ষণ করে। এখান থেকে কোলাহই গ্লেসিয়ার, সাতলানুজ লেক ও টার্সার মার্সার হিমবাহের দিকে বিভিন্ন ট্রেকিং রুট শুরু হয়। স্থানীয় লোকেরা মূলত পশুপালন ও পর্যটন নির্ভর জীবিকা নির্বাহ করে। শীতকালে এই ভ্যালি ঢেকে যায় সাদা তুষারে, আর গ্রীষ্মে সবুজ আর নীল আকাশের নিখুঁত সংমিশ্রণ দেখা যায়। এই রাস্তাগুলোর পাশে অনেক স্থানীয়রা কাঠের ঘর বানিয়ে বসবাস করে। কিছু কিছু জায়গায় এখনও বিদ্যুৎ বা ইন্টারনেট নেই বললেই চলে, অথচ তাদের জীবন অনেক সহজ এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই আরু রোডটিকে বলা হয় সিনেম্যাটিক রুট। অনেক বলিউড সিনেমা যেমন জব তক হ্যায় জান, হাইওয়ে ইত্যাদি এখানেই শ্যুট হয়েছে। তো আমাদের গাড়ি হচ্ছে এই পাশে নামিয়েছে, দিক দিয়ে এসে এই পাশে। আর আরু ভ্যালির যে ভিউ পয়েন্ট সেটা হচ্ছে দিক দিয়ে গিয়ে এই পাশে যাব। তো এখানে একটু ভিড় আছে আর কি, 1 ঘন্টা সময় পাবেন সর্বোচ্চ দেখার।
এই হচ্ছে সেই আরু ভ্যালি। খুব আহামরি কিছু না, আমাদের হোটেলের সামনে এরকমই ভিউ, ঠিক না? আমাদের হোটেলে যেই হোটেলে উঠেছি ওই হোটেলের সামনে দাঁড়ালেও এরকমই একটা ভিউ দেখা যায়। শুধু পার্থক্য হচ্ছে এই ছোট নালার চাইতে আমাদের হোটেলের সামনে যে নদীটা আছে সেটার ভিউ বেশি সুন্দর। আরে মাত্র তো খাই আসলা, মুড়ি একটু পরে খাইও। আমরা তো আরও ঘুরবো, আরও মুড়ি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মুড়িকে এখানে বলা হয় ভেলপুরি, আর আমাদের দেশে বলা হয় ঝালমুড়ি। দেখুন কত সুকুন, মানে সুন্দর একটা জীবনযাপন তাদের। তবে পাহাড়ি লাইফস্টাইল কিন্তু খুবই কষ্টের, মানে যেমন ঠান্ডা তেমনি একবার উপরে উঠলে একবার নিচে নামলে সেখান থেকে নিচে নামা আবার উপরে ওঠা খুবই কষ্টসাধ্য। এখানে পাইন গাছ দিয়ে ভরা, আর হচ্ছে আর ওই পাশে দেখা যাচ্ছে মাউন্টেনের উপরে স্নো। আমরা হচ্ছে 1700 রুপিস দিয়ে আরু ভ্যালি এবং বেতাব ভ্যালির জন্য গাড়িটা বুক করেছি, যেটার জন্য আমাদেরকে এখানে আসলে 1 ঘন্টা স্টে করতে দেওয়া হবে। আর 1 ঘন্টার চাইতে বেশি যদি হয়ে যায় তাহলে আপনাকে এক্সট্রা 400 রুপিস দিতে হবে বা 400 রুপি দিতে হবে। আর বেতাব ভ্যালির ক্ষেত্রেও একই। আর সেই সাথে হচ্ছে আপনি ঢোকার সময় আমাদের কাছ থেকে আবার এক্সট্রা 50 টাকা নিয়েছে বা 50 রুপিস নিয়েছে আরু ভ্যালির যেই এন্ট্রি টিকিট সেই হিসেবে আর কি। সো এখানে আসলেও আপনি অনেক খাবার দাবার পেয়ে যাবেন, ড্রাই ফ্রুটস, আরও অনেক কিছু সেল হচ্ছে। আরু ভ্যালিতে পৌঁছানোর পর মনটা একদম শান্ত হয়ে গেল। চারপাশে শুধু পাহাড় আর সবুজ, তার মাঝে কোথাও কোথাও তুষারের সাদা চাদরে ঢাকা দৃশ্য। এক প্যাকেটের মূল্য হচ্ছে 50 রুপিস, যেটা আমাদের বাংলা টাকায় 65-70 টাকার কাছাকাছি। আরও খাবা? এটা হচ্ছে কাঁচামাল, এখান থেকে ওটার ভিতরে দিয়ে তারপরে ভাজা হচ্ছে। মজা। আরো ঘরে খাওয়াই দিব। দেখেন ভাই, আরু ভ্যালির অসাধারণ এই ভিউ সত্যি মারাত্মক রকমের সুন্দর। এটা চোখের সামনে যতটা দেখা যাচ্ছে আমি জানি না যে আপনারা আসলে ভিডিওতে ততটা বুঝতে পারবেন কিনা। সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। চারিদিকে হচ্ছে পাইন গাছ, মাঝখানে হচ্ছে স্নো ভরা পাহাড়, আবার পাইন গাছ, আবার স্নো ভরা পাহাড়, সামনে পেছনে সব জায়গায়। আর ওরা শুধু আছে ব্যস্ত পাপন খাওয়া নিয়ে। এই হচ্ছে আরু ভ্যালির ভিউ, মোটামুটি ভালো, সুন্দর আলহামদুলিল্লাহ। আশেপাশের পাইন গাছগুলো অনেক সুন্দর। আমরা এখন বেতাব ভ্যালির দিকে যাব, এখানে কিছু ছবি টবি খিঁচলাম আর সেই সাথে একটু টাইম স্পেন্ড করলাম। দেখি আমরা বেতাব ভ্যালি থেকে যদি সময় পাই তাহলে ইনশাল্লাহ হয়ে যাবো। আরু ভ্যালিতে কিন্তু এ পাশে একটা ওয়াশরুম আছে। আপনারা যদি আরু ভ্যালি আসেন এবং আপনাদের ওয়াশরুম ইউজ করার প্রয়োজন হয় বা রেস্টরুমের প্রয়োজন হয় তাহলে এখানে কিন্তু আছে, আপনারা ইউজ করতে পারবেন। তবে পার হেড 10 রুপিস দিতে হবে ইউজের জন্য। একদম এই পাশ থেকে আসলেই আরু ভ্যালিতে ওঠার আগে এই কর্নারে। আরু থেকে বেতাব ভ্যালির পথে যেতে যেতে আরও বিস্ময় অপেক্ষা করছিল। পথের পাশে পাহাড়ি নদীর কুলকুল ধ্বনি যেন মনটা ভরে দিচ্ছিল বারবার। কিছু কিছু স্থানে তুষার গড়ে ছোট ছোট ঝর্ণায় পরিণত হয়েছে, আবার কোথাও দেখা মিলল পাথরের গা বেয়ে গড়িয়ে পড়া জলধারা। বাহ, কত অপরূপ সৃষ্টি মহান রবের। আমরা আরু ভ্যালি থেকে বাতাব ভ্যালির দিকে যাওয়ার পথেই বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তারপরও যে অন্তপক্ষে আরু ভ্যালিতে আমরা কোনো বৃষ্টি পাইনি। এখন বেতাব ভ্যালিটা ঘোরা হয়ে গেলে আমরা আবার হোটেলে চলে যাব। আগামীকাল সকালে যদি বৃষ্টি না থাকে অথবা অল্প অল্প বৃষ্টি থাকলেও আমরা ইনশাল্লাহ মিনি সুইজারল্যান্ড বা
वाइसरन वैली যেটা সেটাতে ইনশাআল্লাহ যাব। का साइडों में गांव है, अच्छा। उनका अलग नाम है। इसका मेन पहलगाम ही नाम है। আচ্ছা আচ্ছা, তো এটাই হচ্ছে মেইন পেহেলগাম। ভাইয়া বলছিল এটার নামেই পুরো পেহেলগামের নামকরণ করা হয়েছে। ওই যে ওইদিকে যেই শহরটা বা ছোট গ্রামটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে পেহেলগাম। আর পেহেলগামের যেই অর্থ সেটা আমি বলেছি আপনাদেরকে। পেহেল হচ্ছে মানে পহেল বলে সেটাকে মূলত। পহেলগাম पहल হচ্ছে যারা আসলে ওই যে বকরিয়া চড়ায় বা जो लोग बकरियां चराते हैं उसको पहल कहते हैं ना भैया। हाँ, তো যারা আসলে বকরিয়া চালায় বা চড়ায় জড়িয়ে বেড়ায় যেমন হচ্ছে আপনার ছাগল বা ভেড়া ওনাদেরকে আসলে हाँ शेफर्ड होता है ना, हाँ हाँ इन्हीं की वजह से इसका पहले क्या थे। अच्छा अच्छा अभी टूरिज्म पे हो गया, हाँ टूरिस्ट डेवलप हो गया, अब टूरिस्ट ज़्यादा आते हैं। पहले आते थे वही अच्छा शेफर्ड लोग, हाँ अब ये होटल वोटल सब रिजॉर्ट बन गए, हाँ टूरिज्म बढ़ गया। हाँ जगह अच्छा है ना। हाँ हाँ, जगह अच्छा है। आपके पास कश्मीर की सबसे बढ़िया जगह कौन है पहलगाम। आपके पास? हाँ हाँ क्योंकि आपका गांव है ये इसलिए। हाँ। মাশাআল্লাহ, ভাইয়ার কাছে পেহেলগাম সবচেয়ে সুন্দর কাশ্মীরের। তবে আমরা যেহেতু দেখলাম কাশ্মীরের কয়েকটা জায়গায় গিয়েছি, আমাদের কাছে কাশ্মীরের সব জায়গায় ভালো লাগছে, ঠিক না তখন না? ये अमरनाथ यात्रा यहाँ से शुरू होकर कहाँ जाकर खत्म होता है? होली के हो। होली क्यों? इस रास्ते से और ऊंचा ये पहाड़ के ऊपर। पहाड़ के ऊपर। वो किस टाइम में होते हैं भैया अमरनाथ की यात्रा? जुलाई अगस्त में। এখানে অনেক বৃষ্টি পড়ছে, আমরা দেখি ছাতা নিয়ে এসেছি, ছাতা দিয়ে ইনশাআল্লাহ যাব। তো এই হলো বেতাব ভ্যালি। আমরা বেতাব ভ্যালিতে চলে এসেছি, কিন্তু এত বেশি বৃষ্টি পড়ছে যে বৃষ্টির মধ্যেও আমরা আসলে ঘুরতে চলে এসেছি। শুধু আমরা একা না, এখানে অনেক টুরিস্টরা আছে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে যেতে হবে। অ্যাডাল্ট হচ্ছে 100 রুপিস আর 6 to 12 ইয়ার্স হচ্ছে 50 রুপিস। ₹250 দিয়ে 3 জনের জন্য টিকিট কাটলাম। এখন ঢুকি ভিতরে। Where are you from? Thailand. Wow, welcome. तीन है ये। हाँ शोया এই সেই বেতাব ভ্যালি। এখানে অনেক গাড়ি আছে ছোট ছোট, এই গাড়িতে বসিয়ে মানুষকে ঘোরানো হয় বেতাব ভ্যালি পুরাটা। ভেতরটা অনেক সুন্দর, কিন্তু হচ্ছে আমরা আসলে এমন সময় এসেছি যে সৌন্দর্যটা ভালো করে ক্যাপচার করাটা মুশকিল হয়ে যাচ্ছে। নেই গাড়ি নেই চাইয়ে, জাস্ট पैदल ही चल जाएंगे। বেতাব ভ্যালির নাম শুনে মনে হতে পারে এটি কোনো কাব্যিক নাম। আসলে এটি জনপ্রিয় বলিউড সিনেমা বেতাব সিনেমার নামে নামকরণ করা হয়েছে, যে সিনেমাটি 1983 সালে রিলিজ হয়েছিল। সানি দেওল ও অমৃতা সিং অভিনীত এই সিনেমার বেশিরভাগ অংশই এখানে শ্যুট করা হয়েছিল। তখন থেকেই এই ভ্যালিটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। আগে এটির নাম ছিল হাজিপাল ভ্যালি। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। এই জায়গাগুলো দেখলে আসলে মনে হয় যে কোনো ব্যাপারই না। সব টাকা পয়সা যা খরচ হয়, যখন আপনি দৃশ্যগুলো দেখবেন তখন এমনিতেই আপনার মন ভরে যাবে। এই যে উপরে ওইদিকে পাহাড়, দেখুন বৃষ্টি পড়ছে, তারপরও কিন্তু পর্যটকরা থেমে নেই।
একজনের পর একজন আসছেই এবং ঘুরতে 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 ভিজে ভিজে তারপর আবার হোটেলে ফিরে যাচ্ছে। কারণ হচ্ছে সবাই তো আসলে সময় নিয়ে এসেছে হাতে, নির্দিষ্ট সময়, যেই সময়ের মধ্যে তাকে আবার ফিরে যেতে হবে, হোক সে ইন্ডিয়ান অথবা ফরেন কোনো কান্ট্রি থেকে এসেছে, যেখান থেকে আসুক না কেন তাই কিন্তু ফিরে যেতে হয়। তো এখানে একটা ছোট্ট ফুড কোর্ট আছে, পাইন হিল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখানে এসে কিন্তু খেতেও পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। তো সুন্দর, কিন্তু সুন্দরটা আরও বেশি লাগতো যখন বৃষ্টিটা না থাকতো। বেতাব ভ্যালির অন্যতম আকর্ষণ হলো ঘন বন, ঘাসে ঢাকা উপত্যকা, বরফ গলা পাহাড়ি ঝর্ণা আর লিডার নদীর স্রোত। এটি পিকনিক স্পট হিসেবেও দারুণ জনপ্রিয় এখানকার লোকাল মানুষ এবং বহিরাগতদের কাছে। দেখুন কত সুন্দর জায়গা, মাশাআল্লাহ। ওয়াও, এই যে হিলটা দেখেন, অনেক টুরিস্ট আসছে যাচ্ছে। হ্যালো, নো ইটস ওকে, ইটস ওকে। ওয়াও, অসাধারণ, সত্যি অসাধারণ। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। দেখছেন, আসলে কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ মনে হয়, এজন্যই বলা হয়। সুন্দরের সীমানা নেই, কিন্তু ভাই এখানকার বৈরী আবহাওয়া আমাকে মাঝে মাঝে রাগান্বিত করে ফেলে প্রায়। শুধু বৈরী আবহাওয়া ছাড়া বাকি সবই কিন্তু এখানকার অসাধারণ। দেখুন, গ্রীষ্মে এখানে সবুজের ছায়া আর শীতে দেখা যায় সাদা স্নো ল্যান্ডস্কেপ। আপনি চাইলে ঘোড়ায় চড়ে পার্বত্য পথে ভ্রমণ করতে পারেন, যা এখানকার অন্যতম অভিজ্ঞতা। বেতাব ভ্যালি সত্যি এক স্বপ্নপুরী। নামটা শুনে যেমন কাব্যিক লাগে, জায়গাটা তেমনই মন ছুঁয়ে যায়। ঘাসে ঢাকা বড় বড় খোলা মাঠ, তার মাঝে বরফ গলা পাহাড়ি জলরাশি বয়ে যাচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে বরফে ঢাকা পর্বতচূড়া। এখানে দাঁড়িয়ে থাকা মানেই যেন জীবনের সব ক্লান্তি ভুলে যাওয়া। আসলে আমার সাথে তাই কাজ করছিল বারবার। এক সময়ের জন্য ভুলে গিয়েছিলাম জীবনে হয়তো কোনো ক্লান্তিই নেই। এই সফরের প্রতিটি মুহূর্ত শুধু চোখে নয়, মনে গেঁথে থাকবে। আমার মেয়ের হাসি, স্ত্রীর সঙ্গে পাহাড়ে হেঁটে চলা, আর নীরব প্রকৃতির সঙ্গে আমাদের নীরব সংলাপ। এই মুহূর্তগুলো যেন ক্যামেরার চেয়েও গভীরভাবে হৃদয়ে রয়ে যাবে। সত্যি অসাধারণ। আর উপরে ছাতা ছিল, এই কারণে আপনারা আলো দেখতে পাচ্ছেন না। এখন একটু বৃষ্টি মনে হয় যে কম, কিন্তু তারপরেও ঝিরিঝিরি পড়ছে। আর আম্মু তামান্না এদিক দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে বেতাব ভ্যালির স্বাদ নিচ্ছে। আর একটু সুন্দর লাগতো যদি বৃষ্টিটা না থাকতো। কেমন তামান্না? আরো কেমন? সুন্দর। আচ্ছা, আর এই রেনকোটটা কিনছি 400 রুপিস দিয়ে, আর আমাদের রেনকোটগুলো হচ্ছে 150 রুপিস করে, দুইটা। আর তামান্নারটা আর আমারটা হচ্ছে 300 রুপিস, আর আরোটা হচ্ছে একটাই 400 রুপিস। তুমি দামিটা কিনছো কেন? এমনি। ওকে, অসাধারণ জায়গা, মাশাআল্লাহ। সো এখন বৃষ্টি একটু কম কম মনে হচ্ছে, সেজন্য তামান্না বলতেছে যে চন্দনবাড়ি হয়ে যাওয়া যায় কিনা, যেহেতু ওখানে একটু বরফ পাওয়া যাবে। আরও আসতে যেও। সো ওখানে বরফ পাওয়ার পসিবিলিটি আছে, আমাদের ড্রাইভার বলল। এই জন্য যাই, চন্দনবাড়ি গেলে আরও 500 রুপি বেশি দিতে হবে আর কি, 2100 রুপিস নিবে টোটাল। আর যদি চন্দনবাড়ি না যাই তাহলে হচ্ছে 1700 রুপিস, 2100, 1700, 400 রুপিস। আচ্ছা, 500 না, 400 রুপিস। তো যাই দেখি, ওয়েদার যদি এরকম থাকে তাহলে চন্দনবাড়িটাও দেখে আসি। যদিও আসলে সেটা স্পেশাল হচ্ছে, মানে अमरनाथ जो यात्रा है কি করেছে। আমি ভিডিওতে হিন্দি বলতেছি, কয়েকদিন ভিডিওতে হিন্দি বলতে বলতে হিন্দি বলতেছি। আসো,
আস্তে আস্তে আব্বু, বাবার হাত ধরো, পড়ে যাবো। ওই হাত দিয়ে ছাতা ধরো। তো যাই আমরা, যদিও সেটা স্পেশালিটি ওই যাত্রার জন্য, কিন্তু যেহেতু একটু বরফ আছে মনে হচ্ছে বলছে, সো আমরা একটু ট্রাই করে দেখি কেমন লাগে। আর যেহেতু একটা দর্শনীয় স্থান, সবার জন্য উন্মুক্ত, কাছে যখন এসেছি একটু দেখেই যাই। দেখেন গাইজ কত সুন্দর ঝর্ণা। এত বড় ঝর্ণা আমি লাস্ট সিকিমে দেখেছিলাম, তবে এত কাছ থেকে না। অসাধারণ, রিয়েলি অ্যামেজিং। ওয়াও, মাশাআল্লাহ, ফ্রম কাশ্মীর বেতাব ভ্যালি। যাই, গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক সময় হয়ে গেছে। আপ জানা হোগা। আমরা ভেবেছিলাম আসলে চন্দনবাড়ি যাব, কিন্তু এখন অলমোস্ট প্রায় 6টা বেজে গেছে, 5:50-এর কাছাকাছি, 5:40 বাজে। তো এখন এখান থেকে বেতাব ভ্যালি থেকে ভাইয়া বলতেছে যে চন্দনবাড়ি গেলে আরও আধা ঘন্টার মতো লাগবে, তার মানে হচ্ছে আমরা অন্ধকার হয়ে যাবে প্রায়। তো এই জন্য অন্ধকারটা এড়ানোর জন্য আমরা চন্দনবাড়ির দিকে গেলাম না। এখন আমরা হোটেলের দিকে ব্যাক করছি। হোটেলে গিয়ে একটু আশেপাশের ঝর্ণা, তারপরে হচ্ছে নদীর পানি, এগুলো একটু আমরা এনজয় করব এবং আশপাশের যে জায়গা সৌন্দর্যগুলো সেগুলো এনজয় করব। সো এই হচ্ছে বিষয়। তো আজকে ইনশাআল্লাহ আমি শেষ পর্যন্ত আপনাদেরকে সাথে রাখবো, কারণ মাঝে মাঝে আপনাদের সাথে কিছু ফ্রি ভিডিও শেয়ার করি। লাস্টে আরও কিছু মানে অ্যাক্টিভিটিস করা হয় রাতে হোটেলে ফেরার আগ পর্যন্ত বা খাবার আগ পর্যন্ত। আজকে রাত পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা আমরা কন্টিনিউ রাখবো, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। তো চন্দনবাড়ি আর গেলাম না, এখন আমরা ব্যাক করছি হোটেলের দিকে। প্রকৃতির মাঝে এভাবে সময় কাটানো যেন জীবনের আসল অর্থকে অনুভব করা, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। শহরের কোলাহল থেকে দূরে এসে এখানে বোঝা যায় শান্তি মানে কতটা নীরব, কতটা বিস্ময়কর, আর কতটা সহজ হতে পারে। এই সফরটা আমাদের শুধু একটি জায়গা দেখালো না, বরং দেখালো এক অনন্য অনুভূতির জগৎ। পেহেলগামের এই দিনগুলো আমাদের পরিবারকে আরও কাছাকাছি এনেছে, আর প্রকৃতির অপার সৌন্দর্য আমাদের মনে চিরস্থায়ী ছাপ রেখে গেছে। কাশ্মীরি রুটি, अस्सलामु अलैकुम। अस्सलामु अलैकुम। अच्छे हैं भैया, नाम क्या है आपका? बिलाल, माशाल्लाह। मैं सैफुर। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন কত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। এদিকে ঝর্ণা, এদিকে পাহাড়, আর কাশ্মীরি মানুষজন, অসাধারণ। রোদটা কিন্তু এখন অনেক ভালো উঠছে, তেমন না। তো আমরা একটু আগে আমাদের হোটেলে এসে নেমেছি, এখন এই মোড়ে যাব। এই মোড়ে হচ্ছে একটা কাবাব পাওয়া যায়,
গতকালকে রাতে আরোয়াকে খাইয়েছিলাম, আপনারা যারা আগের ব্লগটা দেখছেন সেই ব্লগে দেখিয়েছিলাম শেষের দিকে। তো আজকে আমরা যাচ্ছি সেই কাবাবের নাস্তা করতে, যদি পাই আর কি, না পেলে তো কিছু করার নেই, ম্যাগি খেয়ে নিব। এখন বৃষ্টি একদমই নেই, বৃষ্টি কমে গেছে, আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। সো আই হোপ আজকে পাবো। ওই যে ওইখানে ধোঁয়া দেখা যাচ্ছে, মনে হচ্ছে পাওয়া যাবে। হ্যালো, এখন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস, আর অলরেডি মুখ থেকে কুয়াশার ধোঁয়া বের হচ্ছে কথা বললেই। উপরে দেখুন বরফ জমে আছে। बीफ बीफ चिकन टिक्का है, चिकन Yes, yes, beef. बीफ भी है ना? हाँ, ये beef है सर। ठीक है, तो ये है ना बीफ, 2 दे दीजिए, 2 रोटी है ना साथ? 3 ले जाओ। 100 का 3। 2। ये चिकन टिक्का बटर वाला, और ये क्या है? चिकन कबाब बटर वाला, फिश कबाब, ये क्या? फिश कबाब। ফিশ। তামান্না ফিশ কাবাব খাইবা? আচ্ছা ওই দুইটা নিব। ও দই চিকেন নিব একটা। আচ্ছা এক চিকেন ভাইয়া, एक प्लेट। हाँ? एक स्टिक। हाँ? এই যে আমরা এই তিনটা অর্ডার করেছি, আমরা এই তিনটা অর্ডার করলাম। हर एक कितने का? 50 না? প্রত্যেকটা 50 করে। এই সাথে আরেকটা ইয়ে দিব, ওই যে চিকেন সসেস কালকে রাতে যেটা খাইছিলাম। হ্যাঁ, আরও খাবো না? আরও খাবা না? কোনটা খাবা তুমি? খাবা টিকা? ये भी एक दे दी, ये भी एक, ये वाला। हाँ ये वाला। हाँ এটা ভাই অসাধারণ মজা, গতকালকে খাইছিলাম রাতে, সত্যি অসাধারণ। মানে আরও আগে গতকালকে একটু খাওয়াইছিলাম, অনেক মজা ছিল। আপনারা এদিকে আসলে অবশ্যই খাবেন। ভাই আপনার নাম क्या है? আদিল হোসেন। মাশাআল্লাহ, আদিল হোসেন ভাই এখানে বিক্রি করে। এখানে আরও অনেকজন আছে, তবে গতকালকে রাতে আমি এখান থেকে আরও আগে খাওয়াইছিলাম, বেশ ভালো ছিল। একটা অলরেডি হয়ে গেছে, সাথে রুটি খাবা? খাই নাও তোমার না। এটা কি? অসাধারণ। যদিও রাস্তার পাশে, কিন্তু অনেক অনেক মজা এবং ফ্রেশ মনে হচ্ছে। মজা? মজা না, আমি তো কালকে রাতে সত্যি অসাধারণ। এই যে মার্কেটের পাশে যে ভাইয়া বিক্রি করতেছে, একদম ফ্রেশ থাকে। আপনি আসবেন, তারপরে হচ্ছে আপনাকে পুড়িয়ে দিবে। তিনজন মিলে মোটামুটি বেশ ভালো একটা মজার নাস্তা খেলাম, এবং আমাদের বিল হয়েছে মাত্র 150। নাস্তাটা খেয়ে এখন আরও কি খাবা? ম্যাগি। ম্যাগি। আরও নাকি ম্যাগি খাবে। এ পাশে অনেক দোকানে ম্যাগি পাওয়া যায়। কই এখান থেকে ম্যাগি খাবো। अंडे के साथ अंडे अलग है। अगर अंडा मैगी बनाना है फिर 1 अंडा डाल के 80, 2 अंडा डाल के 100 सर। 2 अंडा का ऑमलेट वैसे भी पड़ता है 50 रुपये सर। ও আচ্ছা, आजा बैठो उधर से, आजा तुम এক একটা ম্যাগি হচ্ছে 50 রুপি করে। आजा सर। সো আমরা 2টা ম্যাগি অর্ডার করেছি,
একটা হচ্ছে আরোয়া খাবে, আরেকটা আরোয়া, আম্মু, তামান্না এবং আমি মিলে খাবো, দুজন মিলে। হ্যাঁ, আমাদের সন্ধ্যার ভরপুর একটা নাস্তা হয়ে যাবে। এরপরে আমরা রাতে আবার ডিনার করবো না আরো? এখন একটু ঘোরাফেরা করবো। কি করবা? ঘোরাফেরা। ঘোরাফেরা? ঘোরাঘুরি? ঘোরাঘুরি। ঘোরাফেরা? আচ্ছা ঠিক আছে, বানাচ্ছে। থ্যাংক ইউ। আরো তোমার ম্যাগি চলে এসেছে, গরম কিন্তু। ম্যাগি সুন্দর আছে। ঠিকঠাক, একটু লবণ বেশি হয়ে গেছে। সারা বিকেল আমরা কাশ্মীরের এই কাশ্মীর মার্কেট, পেহেলগাম মার্কেট, যেটা পেহেলগাম মার্কেটে একটু ঘোরাঘুরি করলাম। এখন হচ্ছে এই সুন্দর সুন্দর বাড়ি, রিসোর্ট, রেস্টুরেন্টের পাশ দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। তো আজকেই আমাদের পেহেলগামের শেষ দিন। আগামীকালকে ইনশাল্লাহ আমরা ভাইসরেন ভ্যালি যাব, যেটাকে মিনি সুইজারল্যান্ডও বলা হয়। দেখেন কত সুন্দর ভিউ, মনে হচ্ছে এখনই মানে কোনো ইউরোপের কান্ট্রিতে আছি এই জায়গার ভিউটা দেখলে, ঠিক না? সত্যি অসাধারণ। সো যেহেতু আলো চলে যাচ্ছে, আমরা আমাদের আজকের ব্লগ এখানেই শেষ করে দিব। ব্লগের শেষে শুধু আমাদের রাতের ডিনারের যেই ভিডিওটা, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আমরা যেহেতু ডিনার করবো আরও 2-3 ঘন্টা পরে, এখন মাত্র 7টার মতো বাজে, আমরা 8টা 8:30 দিকে ডিনার করব। তো আশা করছি আমাদের আজকের এই ব্লগটি পেহেলগাম থেকে, কাশ্মীর থেকে আপনারা এনজয় করেছেন। বিশ্বের যে যেখান থেকে দেখেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার পরবর্তী ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর বাই দ্য ওয়ে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইকগুলো কিন্তু আমাকে আরও নতুন নতুন এরকম ভিডিও বানাতে, সেটা ট্রাভেল ব্লগ হোক, পার্সোনাল লাইফস্টাইল ব্লগ হোক, অবশ্যই অনুপ্রাণিত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাই দ্য ওয়ে যারা আমাদের আগের পর্বগুলো মিস করেছেন, আমাদের কাশ্মীর সিরিজের এর আগের ভিডিওগুলো দেখেননি, তারা অবশ্যই কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের খাবার চলে এসেছে। এখানে একটা পাপড় আছে, 2টা রুটি, একটু ভাত, এখানে একটা আলু আর ফুলকপি, একটা ডাল, আর এটা হচ্ছে মাটার আলু, আর সাথে একটা গোলাপ জামুন।